সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং আমরা এই মুহূর্তে ঠিক বিরতিতে যাবার আগের মুহূর্তের কথা যদি বলি, শুনছিলাম যে আমাদের যে ঋণ নিতে হয় অনেক বড় বড় দেশের কাছ থেকে, সেটা কেন নিতে হয়? একদম মেগা সেই প্রজেক্টের কারণেই কি নিতে হয়? তখন আসলে আমরা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে যাই কিনা আবারও শুনবো। রয়েছেন আমাদের সাথে ব্রিট রবিন। ব্রিট রবিন, আপনি নিঃসন্দেহে বলবেন সেগুলো যদি নিজেদের দেশের মানে জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যেই পড়ে যায়, তাহলে কি আমাদের মেগা প্রজেক্টের অনেক বেশি দরকার কিনা? নিরাপত্তা ঝুঁকি তো আছেই। লোন সব রাষ্ট্রের, যদি আপনি অর্থনীতি বিশ্লেষণ করে দেখেন, লোন থাকে, এটা খুব অমূলক কিছু না। তারপর লোনে তো আবার অনেক শর্ত থাকে। হ্যাঁ, আমাদের দেশে যে মৌলিক যে প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটা হলো যে একটা রাষ্ট্র ডিফাইন করতে পারে না যে একটা প্রজেক্ট, জি, এবং যেমন ঘোড়া আগে না গাড়ি আগে, এটা নিয়ে যেমন একটা বিতর্ক ছিল বাংলাদেশে, একমাত্র সম্ভবত বাংলাদেশ, আমি মনে করি গোটা মহাবিশ্বে একমাত্র বাংলাদেশ যেখানে পর্যাপ্ত রিসার্চ ছাড়াই আপনার প্রজেক্ট নেওয়া হয়। যেমন একটা বিআরটি লাইন করলো ঢাকা থেকে ধরেন গাজীপুর, মাঝখানে দেখবেন যে একটা স্টেশন করে দিয়েছে। ওই লোকটা নামবে কিভাবে সে যাবে? আমি নিজে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখলাম, আমি খুব কনফিউজড। এবং গোটা মহা দুনিয়ায় এরকম কোনো প্রজেক্ট করা যায় কিনা, এটা আমার। এবং বাংলাদেশে এটা কিন্তু খুবই দেখা যায় যে সংযোগ রাস্তা নেই, একটা ব্রিজ হয়ে বসে আছে। এই যে ইভেন শুধু তাই না, যখন প্রজেক্টটা হয় সেই প্রজেক্টের মধ্যে প্রজেক্টের মেইনটেনেন্স যেমন থাকে না, সেই প্রজেক্টটা কেন করা হলো সেটার ফিজিবিলিটি স্টাডি থাকে না, সেই প্রজেক্টের আউটপুটটা কী হবে সেটা থাকে না। মানে আপনার অপরিপক্ক একটা শিশু বাচ্চার কাছে আপনার যে কোনো একটা, ধরেন তারা আঁকাউকি তো করে একটা দেওয়ার পরে, কিন্তু আমরা একটা দক্ষ হাতে দিলে পরে আপনার চমৎকার একটা ছবি আঁকাবে। একটা বাচ্চার কাছে দিলে একটা কিছু করবে, আঁকিবুকি করবে। তা আমাদের দেশের সরকারি অফিসারগুলো একটা প্রজেক্ট দিয়ে আঁকিবুকি করে। তো সুতরাং তারা আঁকিবুকিতে ওস্তাদ। দেখবেন অনেকেই এখন ইংরেজি শিখতে বাইরে যাচ্ছে, এসি কিভাবে চালাতে হয়, রিমোট চালাতে হয়, এটার জন্য ট্রেনিং নিতে আমেরিকা যাচ্ছে। খিচুড়ি রান্না শিখতেও নাকি একবার এরকম আমরা দেখেছিলাম। আমার যে 1.5 বছরের যে বাচ্চাটা আছে, জি, ওকে একটা জিনিস দিলে দৌড়াই দিয়ে আসে, বাবা বাবা। তা আমি দেখলাম যে 1.5 বছরের একটা শিশু, সে যেভাবে পারে, ও তো একবার দেখাই দিলেই পারে। আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে এই যে বিশাল সার্কেল আছে, ওদের শেখানোর জন্য আমার এই 1.5 বছরের বাচ্চাটাকে পাঠাই দিই। তারপরেও বলবো, দয়া করে এই দেশের টাকা নষ্ট করে আমেরিকা যাস না, সিঙ্গাপুর যাওয়ার দরকার নাই। তাহলে 1.5 বছরের একটা বাচ্চা যেটা পারে, সেটা যদি এত যাচাই বাছাই করে নেওয়ার পরে, মানে সরকারি এত বড় বড় কর্মকর্তারা যদি সেটা না পারে, তাহলে এরা আসলো কিভাবে এখানে? কিভাবে এটা আসলে বিরাট বড় একটা প্রশ্ন। তো আমরা মেগা প্রজেক্টের এই জায়গাগুলো নিয়ে আমরা খুবই কি বলা যায়, অবিবেচকের মতো কাজ করেছি। আমাদের পর্যাপ্ত কোনো রিসার্চ নাই, যে কাজটা আগে করা দরকার ছিল সেটা করি নাই। এখন পর্যন্ত জনদুর্ভোগের কথা আমরা মাথায় রাখি না। একটা মেট্রো রেল হয়েছে, 5 বছর 10 বছর মানুষের জীবনের উপর দিয়ে উঠে গেছে। পৃথিবীতে মনে হয় যে আর কোনো কাজ হয় না, এরাই শুধু কাজ করে। অর্থনীতি দুর্বল করে ফেললে আমাদের কূটনীতিও তত শক্তিশালী হবে না, কারণ অর্থনীতির বাইরে গিয়ে তো কূটনীতি কখনোই শক্তিশালী হতে পারে না। সেটা কি ভেবেছি আমরা? না, এখানে প্রথম হচ্ছে যে একটা রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে তাকে আইনের কাঠামোর মধ্য দিয়ে। আমরা সিঙ্গাপুর যে বলি এত 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 ধনী, এত শক্তিশালী তাদের অর্থনীতি, আমরা কি একবারও বলি যে তাদের আইনটা খুব শক্তিশালী? চাইলেই একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে সিগারেটের উচ্ছিষ্ট ফেলতে পারে না। থেকে আমরা চাকচিক্য দেখে বেশি অভিভূত হই, সেটা আইনের প্রয়োগটাকে আমরা দেখি। এই যে চায়না এখন বড় হচ্ছে, একজন দুর্নীতিবাজ ধরলে তারা যে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলে, এটাকে আমরা বলি। সিঙ্গাপুরের কথা বলি, সিঙ্গাপুরে একটা মানুষ আইন ভঙ্গ করবে সেটা স্বপ্নেও কল্পনা করে না। আর আমাদের দেশে একটা মানুষ আইন মানবে সেটাই সে চিন্তা করতে পারে না। রাস্তায় গাড়ি চালাবে, একটা মানুষকে জিজ্ঞেস করে দেখেন তো,
তো ও কল্পনা করতে পারে কিনা যে লাইনে গাড়ি চালাবে সে? তো কিন্তু ওই আবারও মানুষটা আবার ঘুরে ঘুরে সিঙ্গাপুর ঘুরে এসে কিন্তু এই গল্পটা হ্যাঁ, বলে ওখানে খুব আইন না মানতে ঘুরে ফিরে হয়েছে। আমরা ওই আইনের কথাই বলছি। জি। আইন মানার জন্য কোনো আইন নাই, এবং এইটা যারা করে, কার্যকরী করে, তারা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী। তাদেরকে রেসপন্সিবল করুন, জি। নতুন আইন প্রণয়ন করুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রোহিঙ্গা ইস্যু যেটা এবং রোহিঙ্গা ইস্যুতে মানবিক সাফল্য হলেও কূটনৈতিক ব্যর্থতার না বা অন্য কারণে তাদের যে মিয়ানমারের যে প্রত্যাবাসন, সেটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আদৌ সেই প্রত্যাবাসন সম্ভব কিনা এটা কিন্তু একেবারে সাধারণ মানুষও ভাবতে পারে না, যে এরা কি আদৌ ফিরে যাবে না আমার দেশেই পড়ে থাকবে। এখানে রাষ্ট্রীয় মতামত দেওয়া আমার জন্য মুশকিল, জি। অথবা এটা জেনারেলাইজ করা, অর্থাৎ একেবারেই সাধারণভাবে একটা বক্তব্য করা। আমি আমার একেবারেই ব্যক্তিগত মত আমি এখানে দিতে পারি, সেটা হলো যে আমরা তাদের অধিকার সংরক্ষণটা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম হচ্ছে মুসলিম, এটা আমাদের জি। ইসলামিক যে দুর্বলতার যে জায়গাটা, আমাদের মুসলিম ভাই যেভাবে আমরা চিন্তা করি না কেন, তাদের বিপদের জায়গাটা বা মানবাধিকারের মানবিকের যে ব্যাপারটা, জায়গাটা ইসলাম আমরা অনেক সেভাবে গুরুত্ব চিন্তা করি। দিয়েছে। আমরা জি। ইসলামটাকে আমরা এখানে প্রাধান্য দিই যে আমাদের একজন মুসলমান ভাই বিপদে পড়েছে। এখন এই যে জায়গাটা, আরাকানের যে জায়গাটা আছে, সেই জায়গাটা নিয়ে আমরা বিস্তর দেখেছি। এখানে খুবই সামান্য কিছু যারা বুদ্ধ ধর্মের অধিকারী, যারা খ্রিস্টান ধর্মের অধিকারী বা অন্য যারা আছে, ধর্মীয় কারণেই শুধুমাত্র মুসলমানদেরকে তারা নির্যাতন করেছে, তাদের দেশ থেকে বের করে দিয়েছে, গুলি করে মেরেছে। আমি এই জায়গাটা একটু কঠোর হতে চাই। যদি আমরা ওই বন্ধুত্বের কথাটা যদি ধরি, যে আমার ভাইকে যদি কেউ মারে, আমার বন্ধুকে যদি কেউ মারে, আমি কিন্তু বসে থাকি না। আমি থাকি না, আমার ফিলোসফিতে এটা নাই। আমাদের রাষ্ট্রীয় বা পররাষ্ট্র নীতিতে তাদের সহ্য ক্ষমতা মহাকাশের সমান। আমি কিন্তু ঠিকই আরাকান দখল করে নিতাম, আমার এই ভাইকে পুনর্বাসন করার জন্য হলেও, অথবা আমি আমার আত্মমর্যাদার জন্য হলেও। এটার জন্য যদি আমাকে আমেরিকার সহযোগিতা নিতে হতো আমি নিতাম। এটার জন্য যদি আমার চীনের সহযোগিতার প্রয়োজন পড়তো আমি নিতাম। জি। এটার জন্য যদি আমার পাকিস্তানের সহযোগিতা নেওয়া দরকার ছিল আমি নিতাম, কারণ আমার ভাইকে রক্ষা করা যদি আমার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সবার সাথে বন্ধুত্ব যেটা আমি প্রত্যাখ্যান করলাম, এটা কোনো ব্যক্তিত্ব বান কারোর জন্যই এটা প্রযোজ্য না। যারা ব্যক্তিত্বহীন তারা সবার সাথে সম্পর্ক রাখে, যার ব্যক্তিত্ব আছে সে তার একটা আলাদা একটা সেফগার্ড আছে। বাংলাদেশের এই জায়গাটাতে যেহেতু জানে সবাই যে এর কোনো পররাষ্ট্রনীতি নাই, এর কোনো অস্তিত্ব নাই, তাহলে এর এই কোনো জায়গাটায় লজ্জা নাই, এর কোনো শরম নাই, এদেরকে যা খুশি তাই গছাই দেওয়া যাবে। আপনি রোহিঙ্গা সংকটের এই জায়গাটায় আপনার ব্যক্তিগত মতামতটা দিলেন যে আপনি হলে আসলে এটা করতাম। সেই জায়গাটায় যারা আশ্বস্ত করছে সে আন্তর্জাতিক সংস্থা, সেটা কতটা বাস্তবসম্মত আপনার কাছে মনে হচ্ছে? এটা একেবারেই কথাগুলো আপনার যখন কথা আমি শুনছিলাম তখনই আমার কানে বারবার বাজতে ছিল যে আমার জায়গা আমাকে আপনি ফিরিয়ে দিবেন কেন? এটা তো আমার বাড়ি, আমার জায়গা, আমার ঘর, আমি থাকছে, আমার বাপ থাকছে, আমার দাদা থাকছে, আমার দাদার বাবা থাকছে, সেখানে কে কাকে দিবে? এই প্রশ্নটা যখন আসছে তখনই তো এখানে অনিবার্যভাবে আপনার কনফ্লিক্ট, সেই জায়গাটা তো আপনার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ডু অর ডাই, একদম তাই। ডু অর ডাই। একটা রাষ্ট্র তো এটা, আমরা তো বলি এখানে এটা তো আরাকান রাজ্যে, তো এরা তো তার শত শত বছর ধরে তার জায়গা, তার বাড়ি, তার ঘর, সেখানে কে কাকে দিবে? আমি যদি বলি ওই দেশকে সেই কথাটা বুঝতে বাধ্য কি করে করা যায়? ওইটার জন্যই তো আমার কারো না কারো হাত আমাকে ধরতেই হবে। এই জায়গাটাতে আসলে কোনো ছাড় নাই, ইট ইজ ভেরি সিম্পল। এখানে আপনি আমাদের মুসলমান ভাইদের স্বার্থে, আমি রাষ্ট্রটা বল ভাইদের স্বার্থে, তাদের এমন কূটনৈতিক সাপোর্ট দেওয়া দরকার ছিল। দেখেন এখানে সৌদি আরব সহ অনেক বড় বড় রাষ্ট্র আছে যারা বিলিয়ন বিলিয়ন ডলার
সোনা দিয়ে তারা টয়লেট তৈরি করে। যদিও আজকে সেই মানুষগুলো কিন্তু পাশে দাঁড়ায় নাই। রোহিঙ্গা সংকট ইস্যুতে এত বিস্তর আজকে শুনতে পারবো না, যেহেতু আমাদের বিষয়টা আজকে পররাষ্ট্র নীতির ওই জায়গাটা, সেখানে আমাদের সীমান্তে যারা রয়েছে আরও একটি দেশ রয়েছে এবং বেশ তাদের সাথে আমরা সীমান্ত বেশি ভাগাভাগি করি, সেই দেশটি হচ্ছে ভারত। সেই ভারতের ব্যাপারে একটু ছোট করে শুনি, যেহেতু সময় একেবারেই হাতে নেই। সেখানে এক ধরনের ভাষা ওদিক থেকে আসে, তারা বলে যে তোমাদের লোক গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। আমাদের লোক যদি গরু চুরি করে নিয়েও যায় বা অন্য কোনো কিছু করে, ধান কেটে নিয়েও যায়, সেই অপরাধে কি তারা আমাদের দেশের মানুষকে মারতে পারে, হত্যা করতে পারে? সেখানে কি আমরা বন্ধুত্ব নিয়ে বসে থাকবো? ইংল্যান্ডের সাথে 117 বছর যুদ্ধ করেছে ফ্রান্স। জি। ভারতের সাথে আমাদের 118 বছর যুদ্ধ করতে হবে, তারপরে যদি বন্ধুত্ব হয়, এর আগে হবে না। আচ্ছা। আপনি যে সমান কথা বলছেন, মানে আপনার প্রতিবেশীর সাথে আপনার একটা ফাইটে যখন দেখবে যে কেউ কাউকে হারাতে পারছে না, এবং এইটা ওই যে 117 বছর ওরা করেছে, আমাদের 118 বছর করে প্রমাণ করতে হবে যে কেউ কাউকে হারানো সম্ভব না, তখন যদি বন্ধুত্ব হয়, এছাড়া সম্ভব না। আমরা সীমান্ত হত্যা সেটা আপনাকে বন্ধু মনে করে না। আপনাকে বন্ধুত্ব করতে গেলে আপনাকে যুদ্ধ করে প্রমাণ করতে হবে তুমি আমাকে হারাতে পারো না, তখন যদি সে আপনাকে সেই মর্যাদা করে আমরা যেহেতু তিনটা দিক তার দ্বারা মোটামুটি ভাবে বঙ্গোপসাগর বাদ দিলে আর নিচের দিক থেকে আমাদের ম্যাপের একটু মিয়ানমারের সাথে আমাদের সীমান্ত ভাগাভাগি রয়েছে, বাকি সবটাই তো ভারত। সেক্ষেত্রে আমরা তাদেরকে সেই জায়গাটা কি করে বাধ্য করতে পারি? না, আপনি বাধ্য করবেন কেন? আপনি পার্লামেন্ট আছে, পার্লামেন্টে ঘোষণা করে ওদের একটা স্টেট ডিক্লেয়ার করে দেন, তাহলে তো আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে আপনার গরু তো সে আর গুলি করে মারবে না। তার মানে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে বাধ্য করতে পারি সে যাতে আমার লোককে হত্যা না করে। আমি আপনাকে বুঝাইতে পারি নাই, আমরা হয়তো বুঝতে পারিনি, আপনি যদি আরেকটু স্পষ্ট করেন। ওরা যেটা চায় সেটা করেন, পার্লামেন্টে একটা বিল নিয়ে আসেন। আচ্ছা। যে ওদের 29তম স্টেট হিসাবে আগামীকালকে থেকে বাংলাদেশ কার্যক্রম চালু করবে। তা এটা তো বুঝতে পারিনি, কারণ এটা তো বুঝতে আমাদের আসলে মানে খুব কি এটা ইচ্ছা হবে স্বাধীন সার্বভৌম একটি দেশে দাঁড়িয়ে আমরা এই ভাবনাটা ভাববো? আপনি স্বাধীন ভাবতেছেন, আপনার প্রতিবেশী রাষ্ট্রকে আপনাকে স্বাধীন মনে করছে? আপনি দেখেন যে আপনার কোন মন্ত্রণালয় জি একটা ছোট্ট একটা অফিসারকে আপনি নিয়োগ দিতে পারবেন না। তাহলে আপনি বলছেন বাংলাদেশ স্বাধীন না, ভারতের কাছেই আসলে পরাধীন, কারণ আপনি একটা স্টেট হিসেবে দেখছেন, ভারতের একটা স্টেট হিসেবে বাংলাদেশকে দেখছেন। এখন ডিক্লারেশন যদি বাকি থেকে থাকে সেক্ষেত্রে কি আমাদের এখন সুন্দর একটা সংসদ আছে, আপনি ইচ্ছে করলে এই সুযোগটা নিতে পারেন। এখন যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের সেক্ষেত্রে আজকের আয়োজন তো শেষ করতে হবে, কিন্তু প্রশ্ন কিন্তু একটা উঠেই থাকলো, তাহলে এই যদি আমাদের পার্শ্ববর্তী বড় মাছ হয়, সেই বড় মাছের কাছ থেকে ছোট মাছকে বাঁচা থেকে আরেকটি বড় মাছের আশ্রয় নিতে হবে কিনা, সেই প্রশ্নটা এখানেই উত্থাপিত হলো। নিঃসন্দেহে আবারও তো অনেক ধরনের আলোচনা হবে, আপনি আপনার ব্যাখ্যা উপস্থাপন করবেন, সেই সময় আমরা শুনে নেব। আজকের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বৈরী আইনের বেড়াজালে পিষ্ট বিপন্ন মানুষের কণ্ঠস্বরী হচ্ছে ব্রিট রবিন এক্সপ্লেইন। আপনি যদি দূষিত আইনের দূষিত প্রয়োগে বিপন্ন বিধ্বস্ত হয়ে থাকেন, আপনি যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে থাকেন, তাহলে আপনার সত্য ও ন্যায় বিচার পাওয়ার অধিকারের কথা বিশ্বমঞ্চে পৌঁছে দিতে আমরা রয়েছি আপনার পাশে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা ইমেইল করুন।